সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতারের গুঞ্জন। জানাবো নির্বাচন কমিশনারদের পদত্যাগ করে বাড়িতে নয়, জেলে যাওয়া দরকার। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। জানাবো ৫১ মন্ত্রী এমপির মধ্যে দামি গাড়ি ব্যারিস্টার সুমনের, মূল্য কত। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদ হাসিনা থাকলে বর্ণাঢ্যদের কাছে ত্রাণ যেত না, বললেন অ্যানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতারের গুঞ্জন। সাবেক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতারের গুঞ্জন। বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার পর আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতাকে গ্রেফতারের গুঞ্জন রটে। গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক আটক হচ্ছেন সাবেক এমপি মন্ত্রীরা। শাহজাহান খান একজন মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালের যুদ্ধের সময় প্রথমে মুক্তিবাহিনী এবং পরে মুজিব বাহিনীর সদস্য ছিলেন। তিনি ভারতের দেরাদুনে মিলিটারি ট্রেনিং নেন। বিভিন্ন সময় বক্তব্য দিয়ে সমালোচিত শাহজাহান খান বিভিন্ন সময়ে তার বক্তব্য ও অবস্থানের কারণে সমালোচনার মুখোমুখি হয়েছেন, যদিও বিতর্কে মুখে পড়ে তা প্রত্যাহার করেন। এছাড়া ২০১৬ সালে পরিবহন খাতে অনিয়মের জন্য তাকে অভিযুক্ত করে তার অপসারণ দাবি করা হয়েছিল। ২০১৮ সালের জুলাইয়ে ঢাকার সড়ক দুর্ঘটনায় দুজন শিক্ষার্থীর মৃত্যুর পর মন্ত্রীর করা মন্তব্য সমালোচিত হয় এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা শাহজাহান খানের বিরুদ্ধে এবং সড়কের নৈরাজ্য দূরীকরণের জন্য নিরাপদ সড়ক আন্দোলন শুরু করে। এছাড়াও সড়ক দুর্ঘটনার পর বিভিন্ন সময় তার দোষী চালক ও পরিবহন শ্রমিকদের পক্ষে নমনীয় থাকার অভিযোগও তাকে অনেকে অভিযুক্ত করে থাকেন। নির্বাচন কমিশনারদের পদত্যাগ করে বাড়িতে নয়, জেলে যাওয়া দরকার। নির্বাচন কমিশনারদের পদত্যাগ করে বাড়ি নয়, জেলে যাওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সদ্য পদত্যাগ করা বিএনপির কমিশনারদের কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বশেষ শুনেছি রিজাইন করেছে। রিজাইন করার পর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, তাদের জেলে যাওয়া দরকার। ১৪ সালের ১৮ সালের নির্বাচন কোনো নির্বাচন না, এই ধরনের নির্বাচন কেউ আশা করে না। যেই কাজগুলোকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয় সেই কাজগুলোই আগে করতে হবে জানিয়ে দুদু বলেন, ৩টা নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচন ব্যবস্থা তছনছ করে ফেলেছে। এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিল সিইসি সহ, তারা পদত্যাগ করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়। আমরা গত ১৭ বছর ধরে যেই পরিবর্তনটা চেয়েছিলাম তা গত ১ মাস আগে ছাত্র জনতা ও জনগণ মিলিয়ে শুধু পতন নয়, লণ্ডভণ্ড করে দিয়েছে বলেও যোগ করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, এই সরকার আমাদের দেশবাসীর আগামী দিনে একটি ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে দিয়ে একটি ভালো নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দিবেন। নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে দুদু বলেন, যত দ্রুত সম্ভব মূল কাজের দিকে নজর রাখুন। পছন্দের প্রার্থীকে ভোটাধিকার দেওয়ার সুযোগ করে দিন। আমরা বলছি একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পক্ষের মানুষ। আমরা গণতন্ত্রের পক্ষের মানুষ। গণতন্ত্রের সর্বনিম্ন ধাপ হচ্ছে নির্বাচন। সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদের পক্ষেই কাজ করেছে, যদিও তারা এখনও আওয়ামী লীগের সেটআপ। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। আসিফ মাহমুদ বলেন, দক্ষিণ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল, আরও অন্য দেশেও হয়েছে। তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে। গার্মেন্টস শ্রমিক অসন্তোষের বিষয়ে এই উপদেষ্টা বলেন, গার্মেন্টস শ্রমিক অসন্তোষ কাটাতে রিভিউ কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি গার্মেন্টস শ্রমিকদের স্বল্পমেয়াদী দাবি পর্যালোচনা করবে। এই জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটিতে গার্মেন্টস মালিকদের প্রতিনিধিও থাকবে। ৫১ মন্ত্রী এমপির মধ্যে দামি গাড়ি ব্যারিস্টার সুমনের, মূল্য কত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেন সাবেক 51 মন্ত্রী এমপি। এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের একটি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন তিনি। কাস্টম সূত্র জানিয়েছে, শুল্ক সুবিধায় আওতায় বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা LC স্টেশন ওয়াগন মডেলের এসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি 4000 সিসি। সংসদ সদস্যরা প্রতি 5 বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারবে। এ ধরনের গাড়ির উপর করে 810% পর্যন্ত হতে পারে, তবে এমপিদের তা দিতে হয় না। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ির ওপর 25% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। NBR থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দ্বাদশ সংসদের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি দামের গাড়ি আমদানি করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তার ব্যাংক ঋণপত্র পর্যালোচনা করে দেখা গেছে, তিনি একটি গাড়ি আমদানির জন্য $1,11,000 LC খোলেন। শুল্ক সহ এই গাড়ির দাম পড়েছে প্রায় 11 কোটি টাকারও বেশি। মূলত গাড়িটির কাস্টম শুল্কায়ন মূল্য পড়ে বাংলাদেশি টাকায় 1,80,00,000 টাকা। এ ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। এই হিসেবে শুল্ক কর আসে প্রায় 10.5 কোটি টাকা। সব মিলিয়ে দেশের বাজারে গাড়িটির দাম পড়বে প্রায় 11,80,00,000 টাকা। গত 20 জুন গাড়িটি খালাস করেন সায়েদুল হক সুমন। তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 6 লাখ টাকা অগ্রিম আয়কর দিয়ে গাড়িটি আমদানি করেছি, তবে এখনও নিবন্ধন করিনি, কারণ আমার পুরনো গাড়ির বিক্রির পর মালিকানা বদলের প্রক্রিয়া শেষ হয়নি। 51 মন্ত্রী এমপির মধ্যে ব্যারিস্টার সুমন, মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ 7 জন শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ছাড়িয়ে নিয়েছেন। বাকিদের গাড়ি এখনও আটকে গেছে। মূলত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হয়ে গেলে বিলাসবহুল গাড়ি আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয় কাস্টমস। বর্তমানে আটকে যাওয়া গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান, লক্ষ্মীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু, নাটোর 1 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম, কিশোরগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জু, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস, হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক এমপি শাহজাহান ওমর সহ অন্তত 51 জন। এদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। গত 30 জুলাই তিনি গাড়িটি খালাস করেন। তিনি গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। তার গাড়ির ব্র্যান্ডটাও টয়োটা LC স্টেশন ওয়াগন GRS। গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি 3,346। সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় 1,14,00,000 জাপানি ইয়েন বা 1,06,00,000 টাকা। এই গাড়িরও শুল্ক হার 826.60%। গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় 1,08,00,000 টাকা। এই হিসেবে গাড়িটির শুল্ক কর আসে 8,92,00,000 টাকা। চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, 6 আগস্টের আগে যারা শুল্কায়ন সম্পন্ন করেছেন তাদের গাড়ি খালাস হয়ে গেছে। তবে জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার পর এমপি হিসেবে শুল্কমুক্ত সুবিধা আর তারা পাবেন না। এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় শুল্ক দিয়ে এসব গাড়ি খালাস নিতে হবে। এদিকে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি যদি যথাযথ প্রক্রিয়ায় কেউ খালাস না করেন, তবে সেগুলো বিক্রি করতে পারে সরকার। গত বুধবার অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানান, সাবেক এমপিদের নামে চট্টগ্রাম বন্দরে এসে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। ফেরত পাঠালে দেশ রাজস্ব হারাবে। তাই এই গাড়িগুলো বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ায় নির্দেশনা দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ হাসিনা থাকলে বর্ণাঢ্যদের কাছে ত্রাণ যেত না, বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সরকারের হাত অনেক লম্বা, সরকার যা করতে পারবে আমরা তা পারবো না। আজকে যদি ফ্যাসিবাদ হাসিনা থাকতো, ত্রাণ বর্ণাঢ্যদের কাছে যেত না। অতীতে যেভাবে লুণ্ঠন হয়েছে, ডাকাতি হয়েছে, দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে, ঠিক তাই হতো। কিন্তু এখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এই সরকার ইচ্ছা করলে আপনাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।